রাজাদের লেখা গল্প ফাইটার। সুনীল কাকু, এটা কিন্তু তুমি অন্যায় করছো। এখানে আমার বাবা তোমাকে নিয়ে এসেছিল জামা প্যান্টের মাপ নিয়ে কাস্টমারদের তৈরি করে দেওয়ার জন্য, আর তুমি কিনা নিজেই জামা কাপড়ের পিস নিয়ে এসে দোকান খুলে বসলে। মহুয়ার প্রশ্নের মুখে নিরুত্তর থাকে সুনীল নামের মধ্যবয়সী রোগা চেহারার লোকটা। যেন কিছুই শুনতে পায়নি এমন ভাব করে সে চায়ের দোকানের দেওয়ালের কার্নিশে কাপড় পেতে একের পর এক জামার পিসগুলো সাজাতে থাকে। পাশের দোতলায় ওঠা সিঁড়ির নিচে পান সিগারেটের দোকান, আর তার ঠিক পাশের দেওয়ালটাতে সাজানো রয়েছে মহুয়ার আনা জামা কাপড়ের পিসগুলো। তবে বাড়তি বলতে এইটুকুই যে মহুয়ার দোকানটার চেহারায় একটু বড়। দেওয়ালের সামনে পরপর বেশ কয়েকটা ইঁটের পাঁজা তৈরি করে একটা বেদির মতো বানিয়ে তার উপর প্লাস্টিক পেতে কিছু প্যান্টের পিস এবং এখন শীতকাল চলছে বলে কিছু বাহারি রঙের মাফলার, উলের মোজা, টুপি ইত্যাদি পসরা নিয়ে বসেছে মহুয়া। দু একজন কাস্টমার মহুয়ার দোকানের সামনে দাঁড়িয়ে ওর সাথে দরদাম করছে, আর ও একই সাথে ক্রেতাও সামলাচ্ছে, আবার সুনীল নামের লোকটাকে কথাও শুনিয়ে যাচ্ছে। সুনীল মোটামুটি নিরুত্তরই থাকছে। শুধু একবার বলল, আমি কিছু জানি না, যা বলার কেলোদাকে গিয়ে বলো। কেলোদা বসতে বলেছে, তাই এখানে দোকান বসিয়েছি। কেলোদা নামক লোকটাও সেখানে উপস্থিত। আসলে তার তো সেখানে থাকারই কথা, কারণ সে চায়ের দোকানের গায়ে মহুয়া এবং সুনীলের অস্থায়ী দোকান এবং বর্তমান সমস্যার সূত্রপাত সেটা কেলোদারই দোকান। তবে সুনীলের কথায় তার নাম উঠে এলেও কেলোদা নামক ব্যক্তিটি কোনো মন্তব্য করার প্রয়োজন মনে করে না, চুপ করেই থাকে। এতক্ষণে সেখানে আরও কিছু জনতার ভিড় জমেছে। আসলে সরকারি অফিস সংলগ্ন এই চায়ের দোকান। সরকারি বাবুরা অফিসে এসে হাজিরা খাতায় সই করে প্রথম যে কাজটা করেন তা হলো হয় টেবিলে কেন এখনও চা এসে পৌঁছালো না সেটা নিয়ে খোঁজ খবর করেন, অথবা চায়ের সন্ধানে নিজেরাই বেরিয়ে পড়েন। এই রকমই দু একজন এক হাতে চায়ের কাপ আর এক হাতে 2 আঙুলের ফাঁকে সিগারেট নিয়ে মহুয়া এবং সুনীলের ঝগড়া দেখছেন। যেহেতু সুনীল ঝগড়ায় পার্টিসিপেট করছে না, তাই তার প্রতি কিছুটা সহানুভূতি রয়েছে অনেকের। কেউ বলছেন, আরে জায়গাটা তো কারো নিজস্ব কেনা জায়গা নয়, তাই যে কেউ ইচ্ছে হলে দোকান দিতে পারে। আবার কেউ কেউ বলছে, আহারে মেয়েটা কত কষ্ট করে দোকানটা চালাচ্ছে, বাবার অ্যাক্সিডেন্টের পর একা হাতে সংসার দোকান দুই সামলাচ্ছে। এমন অবস্থায় ওই লোকটার নিজের দোকান দেওয়ার কী দরকার ছিল? ও তো মেয়েটাকে সাহায্য করলে পারত, অথবা অন্য কোথাও দোকান দিলেও তো পারত। যাই হোক, চায়ের কাপে শেষ চুমুক এবং সিগারেটে শেষ টান দেওয়ার পর খালি কাপ এবং সিগারেটের বাঁট ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে এদের সমস্যাও মাথা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বাবুরা নিজের কাজে ফিরে যান। ফিরে যায় ওখানে চা খেতে আসা আরও 2 জন সরকারি কর্মচারীও। তবে তাদের কৌতূহল আর একটু সুদূরপ্রসারী ছিল। পরের দিন আবার যথারীতি সকালে অফিসে এসে খাতায় সই সাবুত করে চায়ের দোকানে পৌঁছে দেখা যায় মহুয়া হাসি মুখে তার দোকান সাজাচ্ছে। গতদিনের ঘটনার সাক্ষী 2 বন্ধু প্রশ্ন করে মহুয়াকে, কি গো, আজকে তোমার কম্পিটিটর দোকান দেয়নি? এখনও তো আসেনি দেখছি, তবে এসে যাবে হয়তো। দুজনের মধ্যে একজন বলে ওঠে, দেখো আবার নাও আসতে পারে, তুমি যা ঝাড় দিলে কালকে। মহুয়া জানতে চায়, আমি কি কোনো ভুল কথা বলেছি বলুন আঙ্কেল? সুনীল কাকুকে এখানে আমার বাবাই সঙ্গে করে নিয়ে এসে কাজ দিয়েছিল, আর আজকে বাবার অসুস্থতার সুযোগ নিয়ে আমার ব্যবসায় ভাগ বসাচ্ছে। দেখে আমি কি চুপ করে থাকবো বলুন? প্রশ্নটা সঙ্গত দেখে প্রসঙ্গ ঘুরিয়ে এক বন্ধু প্রশ্ন করে, তোমার ভয় করে না? মনে হয় বাবা অসুস্থ বলে তুমি সংসার চালানোর জন্য এই ব্যবসাটা দেখাশোনা করছো, তাই এখানে পুরুষদের সাথে লড়াই করে টিকে থাকতে পারবে? আমার অভ্যাস আছে কাকু, আমি 17 বছর বয়স থেকে রোজগার করে নিজের পড়াশোনার খরচ চালাই। আমি একজন স্টুডেন্ট। আমি বর্তমানে বর্ধমান ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি। আমাকে জীবনে অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছে, আমি সহজে হার মেনে নিই না। তুমি পিএইচডি করছো? চমকে উঠে প্রশ্ন করে এক বন্ধু। আজ্ঞে হ্যাঁ, আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করে মাস্টার্স করে এখন পিএইচডি করছি। বিস্ময়ের ঘোর না কাটায় অপর বন্ধু জানতে চায়, তুমি পিএইচডি স্টুডেন্ট হয়ে জামা কাপড়ের থান বিক্রি করছো রাস্তায় দাঁড়িয়ে?
কাকু, এটা আমার পারিবারিক ব্যবসা। বাবা অ্যাক্সিডেন্টের পর এখন শয্যাশায়ী। একটা অপারেশন হয়েছে, আরও একটা অথবা দুটো অপারেশন হওয়ার কথা আছে। তাই সংসার চালাতে আমাকে তো দেখতেই হবে ব্যবসাটা। কিন্তু অপরিচিত ব্যবসা সামলাতে গিয়ে যদি ঠকে যাও, বিষয়টা চেনা ফর্মুলার বাইরে বলে সহজে মগদস্থ হচ্ছে না। তাই দুই বন্ধুর প্রশ্ন থামতে চায় না। আত্মবিশ্বাসী মহুয়ার উত্তর, এই ব্যবসাটা আমার কাছে অপরিচিত নয়। আমার বাবার একসময় কাপড়ের কারখানা ছিল। ওখানে বিভিন্ন কোম্পানির থান কাপড় কিনে এনে মাপমতো কাটিং করে বিক্রি করা হতো। আমাদের একটা দোকানও ছিল। বাবা একসময় বিদেশেও এক্সপোর্ট করত। গতে বাঁধা জীবনে অভ্যস্ত দুই কেরানির বিস্ময়ের ঘোর আর কাটতেই চায় না। অবাক হয়ে তারা শুনে যায় মহুয়ার কথা। মহুয়া বলে চলে, বাবা এক নামী বিদেশি কোম্পানির জামার পিস কাটিং করে এক্সপোর্ট করত। নিয়মিত অর্ডার আসা যাওয়া ছিল ব্যবসায়। পুঁজির যোগান অক্ষুণ্ণ রাখতে বাবাকে ব্যাংকে লোন করতে হয়েছিল। কিন্তু একবার হঠাৎ একটা বড় অঙ্কের এক্সপোর্টের অর্ডার ক্যান্সেল হয়ে গেল। ওরা যে মাপমতো কাপড় কেটে পাঠাতে বলেছিল, সেবারের কনসাইনমেন্টে সেই নির্ধারিত মাপের চেয়ে ছোট মাপের কাপড় পৌঁছায়। ফলে পুরো লটটাই বাতিল হয়ে যায়। প্রতিবার বাবা অর্ডার অনুযায়ী মাল পাঠাচ্ছে কিনা নিজেই তদারকি করতেন, কিন্তু সেবার এক বিশ্বস্ত পুরনো কর্মচারীর উপর ভরসা করেছিলেন এবং সেই কর্মচারী বিশ্বাসঘাতকতা করে। ফলস্বরূপ বাবার দোকান এবং কারখানা বন্ধ হয়ে যায়। ঠিক এই রকম সময় আমার মাও মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। প্রায় জমে মানুষের লড়াই করে বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করে মাকে ঘরে ফিরিয়ে আনি আমরা, আর রেখে আসি নিজেদের বাড়ি করার স্বপ্নটাকে। মায়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে আর ব্যাংক লোন চোকাতে গিয়ে বাবার বাড়ি করার স্বপ্নটা আহুতি দেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। মহুয়ার করুণ কাহিনী শুনতে শুনতে দুই বন্ধুর খেয়ালই ছিল না যে অফিসে গিয়ে কাজে বসতে হবে। সম্বিত ফিরতেই তারা পরের দিন সকালে এসে মহুয়ার বাকি কথা শুনবে কথা দিয়ে যে যার কাজে চলে যায়। যাওয়ার পথে নিজেদের মধ্যে বলাবলি করে, সত্যি মানুষের ভাগ্য কোথা থেকে যে কোথায় নিয়ে এসে দাঁড় করায় তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ভাগ্য যে সবসময় ভিলেন হয় না, এবং ফাইটাররা যে ভাগ্যের ভরসায় হাত গুটিয়ে বসেও থাকে না, সেটা তারা পরের দু একদিনের মধ্যেই জানতে পারে। পরের দিন খাতায় সই করে শুধুমাত্র চায়ের টানে নয়, মহুয়ার গল্পের টানেও দুই বন্ধু হাজির হয় নিমতলায়। নিমতলার প্রসঙ্গটা অবশ্য আগে বলা হয়নি। নিমতলা হলো একটা সরকারি অফিস সংলগ্ন বহু পুরনো নিম গাছ, যার চারপাশটা হয়তো কোনো এক সময় মানুষের বসার সুবিধার জন্য সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছিল। তার ঠিক উল্টো দিকে কেলোদার চায়ের দোকান এবং পূর্বে দেওয়া বর্ণনা মতো মহুয়া এবং সুনীলের সিট কাপড়ের অস্থায়ী দোকান। বলা যায় এই নিমতলাই হলো এই গল্পের সেন্টার স্টেজ। চায়ের কাপ হাতে দুই বন্ধুর উপস্থিতি মহুয়ার দৃষ্টিগোচর হয় এবং উভয় পক্ষে সুপ্রভাতের শুভেচ্ছা বিনিময় হয়। মহুয়ার হাতের কাজ খানিকটা কমলে ওর উদ্দেশ্যে এক বন্ধু বলে ওঠে, আচ্ছা তোমার বাবা এখন কেমন আছেন? মহুয়া বলে, আজকে মা পিজি হাসপাতালে বাবাকে নিয়ে এসেছে। প্লাস্টিক সার্জারি করাতে হবে। ডাক্তারবাবু আজকে বাবাকে দেখে অপারেশনের ডেট দেবেন। আমি এখানে দোকান খুলতে হবে বলে বাবার সঙ্গে যেতে পারিনি। এক বন্ধু জানতে চায়, গতকাল বলছিলে তোমার মা অসুস্থ, উনি পারলেন বাবাকে হাসপাতালে নিয়ে যেতে? মহুয়া বলে, মা এখন সুস্থ হয়ে গেছে। বাবার সেবা যত্ন তো মা একা হাতেই সবটা করে। আমি রাতে বাড়ি ফিরে আর কতটুকু করতে পারি? আমি গেলেই বাবা ব্যবসার খবর জানতে চায়, সারাদিনের খবরাখবর পুঙ্খানুপুঙ্খভাবে শোনে। তখন মানুষটাকে দেখে বোঝাই যায় না যে উনি এতটা অসুস্থ। আসলে আমার বাবার কাছে ব্যবসাটা হলো বেঁচে থাকার রসদ, তাই আমিও প্রাণ ঢেলে এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদিও এতে আমার পড়াশোনার বেশ কিছুটা ক্ষতি হচ্ছে। মনে হয় এবছর আর পেপার সাবমিট করতে পারবো না। তবে এদিকটা সামলে নিয়ে নেক্সট ইয়ার আমি পেপার সাবমিট করবই। 7 বছর পেরিয়ে গেলে যে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে। এত কিছু সামলে তুমি পড়াশোনা চালাতে পারবে? এক বন্ধুর বিস্ময়। আমাকে যে করতেই হবে কাকু, এটা তো আমার কাছে একটা চ্যালেঞ্জ। জানেন, ইউনিভার্সিটিতে আমার সাবজেক্টের হেড আমার উপর রেগে গিয়ে বলেছিলেন আমাকে মাস্টার্স কমপ্লিট করতে দেবেন না। আমিও ঝোঁকের মাথায় বলে ফেলেছিলাম
আপনার নাকের ডগা দিয়ে আমি ডিগ্রি নিয়ে বেরিয়ে যাব। দেখি আপনি কিভাবে আটকান, এবং সত্যি সত্যি হায়েস্ট নম্বর নিয়ে আমি সে বছর টপ করি। বাপরে, কোনো গোলমাল হয়েছিল নাকি ওনার সাথে? হ্যাঁ, আসলে কি, আমাদের ডিজাইনিংয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় ডিসপ্লে মোডে, অর্থাৎ আমাদের নিজেদের ডিজাইন করা ড্রেস ডিসপ্লে করতে হয়। বিচারকরা তো আসেনি, তাছাড়া বহু নামি দামি কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা আসেন। এটা আমাদের কাছে যেমন পরীক্ষার ভালো নম্বর পাওয়ার সুযোগ, তেমনি ভালো কাজ দেখিয়ে বিভিন্ন ছোট ছোট পোশাক তৈরির কোম্পানিতে কাজ পাওয়ার সুযোগও বটে। তাই সব স্টুডেন্টই এই সুযোগটাকে কাজে লাগাতে মুখিয়ে থাকে। আমিও সেদিন প্রচুর খেটে খুঁটে বেশ কয়েকটা শাড়ি ডিজাইন করে রেখেছিলাম। সেদিন সকাল থেকে নিজের তৈরি করা ড্রেসগুলো হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু আমাকে কোনো নম্বর বা নেম প্লেট দেওয়া হচ্ছিল না। এই নেম প্লেট আর নম্বরটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এটা দেখেই চেনা যায় কে কাজটা করেছে। কোনো কাজ পছন্দ হলে লোকে এই নম্বর দেখে আর্টিস্টের সাথে যোগাযোগ করে নেয়। আমি সেদিন সকাল থেকে যতবার স্যারকে বলছিলাম যে আমাকে নেম প্লেটটা দিন, আমি কোথায় আমার ড্রেসগুলো ডিসপ্লে করব, সেই জায়গাটা দেখিয়ে দিন, ততবারই উনি আমাকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিলেন। প্রায় সারা দিন কেটে যাওয়ার পর বিকেল 4টের সময় আমাকে বলেন, দেখি তোমার ড্রেসগুলো আমাকে দাও, আমি ডিসপ্লে করছি, বলে প্রায় ছোঁ মেরে আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে যান। আমি কিছু বলার সুযোগই পাইনি। তারপর অত বড় হলটাই খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে দেখি আমার ড্রেসগুলো ঝুলছে, কিন্তু নেম প্লেটে অন্য একজন মেয়ের নাম। সেই মেয়েটি সেখানে দাঁড়িয়েও আছে। উৎসাহী লোকজন পোশাকে তৈরি ব্যাপারে কোনো প্রশ্ন করলে সে কিছু বলতেই পারছে না, পারবে কি করে? ও তো আর নিজে পোশাকগুলো তৈরি করেনি, করেছি তো আমি। এই দেখে রাগে আমার মাথায় আগুন ধরে যায়। আমি নেম প্লেট ছিঁড়ে দিয়ে আমার বানানো ড্রেসগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে আসি, সরাসরি স্যারকে চার্জ করি, আপনি আমার বানানো ড্রেসগুলো অন্যের নাম দিয়ে কেন চালাচ্ছেন? উনি বলেন, তোমার নাম? কে চেনে তোমাকে? এখানে আমাকে সবাই চেনে, আমি যা বলবো তাই হবে। আমার কথা না শুনলে তোমার কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আমিও ওনাকে চ্যালেঞ্জ করে বলি, আপনার অন্যায় সিদ্ধান্ত আমি মানব না, দেখি আপনি কি করেন। এরপর আমাকে শাস্তি হিসেবে প্র্যাকটিক্যাল পরীক্ষার ন্যূনতম নাম্বার দেওয়া হয়। প্রায় ফেল করিয়ে দেওয়ার মতোই ব্যাপার, কিন্তু ওভারঅল আমি ভালো রেজাল্ট করে বেরিয়ে যাই। এতক্ষণ দম বন্ধ করে শুনে যাওয়া দুই বন্ধুর একজনের মুখ থেকে অস্পুষ্টে বেরিয়ে আসে, বাপরে, তুমি তো সত্যিকারের হিরো। অপর বন্ধুটা প্রশ্ন করে, তার ডিগ্রি পাওয়ার পর তুমি কি করলে? মহুয়া বলে, আমি আর কয়েকজন বন্ধু মিলে একটা বুটিক খুলেছিলাম। থোড়বড়ি খাঁড়া জীবনে অভ্যস্ত দুই বন্ধু পুনরায় বিস্মিত হওয়ার পালা। এইটুকু বয়সে তুমি ব্যবসা করতে শুরু করেছিলে? মহুয়ার উত্তর, হ্যাঁ তো, এবং বেশ লাভজনকভাবেই ব্যবসাটা চালাচ্ছিলাম বুঝলেন, কিন্তু কপাল খারাপ, লকডাউনের সময় ব্যবসাটা বন্ধ করে দিতে বাধ্য হলাম। তারপর লকডাউন উঠে যাওয়ার পরে ব্যবসাটা চালু করার কথা ভেবেছিলাম, কিন্তু বাবা তখন পিএইচডিটা কমপ্লিট করতে বলল, তাই ওই দিকেই কনসেন্ট্রেট করলাম। তোমার পিএইচডির বিষয় কি? এক বন্ধু প্রশ্ন করে। আমি সত্যজিৎ রায়ের কার্টুনের উপর রিসার্চ করছি। বাপরে, সেটা আবার কী ধরনের সাবজেক্ট? সেটা খুব মজার বিষয় জানেন। ছোটবেলা থেকে আমি সত্যজিৎ রায়ের গল্পের একনিষ্ঠ ভক্ত। গল্পের সাথে সাথে ওনার আঁকা কার্টুনগুলো আমাকে আকৃষ্ট করত। আমার মনে হতো যেন ওই ছবিগুলোকে পরপর সাজিয়ে দিলে একটা গল্প হয়ে যাবে, সে প্রফেসর শঙ্কুই বলুন কি ফেলুদার গল্পই বলুন। তাই এই বিষয়ে রিসার্চ করতে নিশ্চয়ই তোমাকে অনেক খাটাখাটনি করতে হয়। তা তো হয়, তবে আমার এখনকার গাইড খুবই ভালো, উনি আমায় খুব সাহায্য করেন। আমার একটাই ভয় জানেন, 7 বছরের মধ্যে পেপার সাবমিট করতে না পারলে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তোমার যা ইচ্ছে শক্তি দেখছি, মনে হয় তোমার কাছে কোনো বাধাই দুর্লঙ্ঘ হবে না। মহুয়ার দৃষ্টিতে দৃঢ়তা ধরা পড়ে। আমাকে আমার বাবা মার জন্য এটা করতেই হবে। মহুয়ার কাহিনী যেন টিভি সিরিয়ালে থেকেও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে গত কয়েকদিনে শ্রোতা দুই বন্ধুর কাছে। অফিসে যাওয়ার জন্য যেন মনে মনে একটা বাড়তি তাগিদ অনুভব করছে দুজনেই, কারণ অফিসে পৌঁছেই চায়ের কাপের সাথে সাথে মহুয়ার কাছ থেকে ওর লড়াইয়ের কাহিনীটিও শোনা যাবে।
পরের দিন ওরা স্বতঃপ্রণোদিত হয়ে মহুয়ার সাথে আলাপ জমায় এবং গতকাল যেখানে কথা থামিয়েছিল ও, সেখান থেকেই শুরু করার জন্য ওকে প্রশ্ন করে, তুমি সারাদিন এই দোকান সামলে বাড়ি ফিরে আবার পড়তে বসো? মহুয়া বলে, কখনো কখনো বসি, আবার অনেক সময় অন্য কাজও থাকে, যেমন পুজোর সময় ব্যস্ত ছিলাম খুব। এবারে আমি 2টো প্যান্ডেলের ডিজাইন করেছি। তুমি সেটাও পারো? তুমি এই এতটুকু মেয়ে হয়ে এত সব কিছু করতে পারো? কি করে গো? তুমি তো বাবা আমাদের রীতিমতো কমপ্লেক্সে ফেলে দিচ্ছ। লজ্জা পেয়ে মহুয়া বলে, এভাবে বলবেন না, আসলে আমার লাইনটা তো বেসিক্যালি আর্টের এবং সেখানে খাতায় আঁকা ছবি থেকে শুরু করে টেক্সটাইল ডিজাইনিং, প্যান্ডেল ডেকোরেশন সব প্রায় পড়ে। বলতে পারেন একটা বড় নদী হলো আঁকা, আর তার শাখা নদী হলো বাকি সব কিছু। খোঁজ নিলে দেখবেন আমি একা নই, অনেকেই এসব কিছু বা আরও অনেক কিছু করেন। আপনারা আমায় আশীর্বাদ করবেন যেন জীবনে আমি যে কাজগুলো করতে চাই সেগুলো ঠিকমতো করতে পারি। 2 বন্ধু সমস্বরে বলে ওঠে, নিশ্চয়ই পারবে। তুমি এত গুণী, তোমার গুণগুলো সকলের সামনে আসা উচিত। আজকাল তো দেখি ফেসবুক, ইউটিউবে কত লোক অনলাইনে তাদের পোশাকের বিজ্ঞাপন করে বিক্রি করে। তুমিও চেষ্টা করে দেখতে পারো তো। আমি করি তো, আমার ডিজাইন করা ড্রেসগুলো অনলাইনে ট্রেড করি। তবে বাবার অসুস্থতার পর এদিকটা সামলাতে হয় বলে ওই ব্যবসাটায় আপাতত একটু কম মনোযোগ দিতে পারছি। আমার ইচ্ছে আছে একদিন নিজের একটা স্টুডিও খুলব। তবে আঙ্কেল জানেনই তো, এই প্রফেশনে মেয়েদের অনেক অসুবিধা ফেস করতে হয়। আমার সাথে যে ছেলেরা কাজ করে তারা অনেক সময় আমার কথা উপযুক্ত হলেও মানতে চায় না। ওরা ভাবে একটা মেয়ের নির্দেশ মেনে কাজ করাটা ওদের কাছে অপমানজনক। পুয়ার চ্যাপ। ওদের বোঝাতে পারি না যে আমাদের সবারই উদ্দেশ্য হলো কাজটা ভালোভাবে করা, এবং তার জন্য আইডিয়াটা একটা ছেলের মাথা থেকেও আসতে পারে, আবার একটা মেয়ের মাথা থেকেও আসতে পারে। 2 বন্ধু পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে। মেয়েটার ইঙ্গিত বেশ বিপজ্জনক। নিজেদের গৃহলক্ষ্মীদের মুখ মনে পড়ে। নিজেরাও কি মনে মনে অস্বীকার করতে পারে যে মেল ইগো নামক বস্তুটা যুক্তিতর্কের ধার অনেক সময় ধারে না? যাই হোক, ইতিমধ্যে মহুয়া সুনীলের সাথে বচসায় নেমে পড়েছে। একটা ছোট খাতা খুলে সে সকলের সামনেই দেখাচ্ছে যে সেখানে প্রতিটি কাপড়ের পিছের যে দাম লেখা আছে সেই অনুযায়ী মূল্য সুনীলকে ফেরত দেয়নি, এবং বেশ কিছু পিস গোপনে বিক্রি করে পুরো দামটাই আত্মসাৎ করেছে। গত কয়েকদিনের ঘটনা এবং মহুয়ার গল্প শুনে উদ্বুদ্ধ হয়ে 2 বন্ধু এবং ওখানে উপস্থিত আরও 2-1 জন এগিয়ে যায় সুনীলের দিকে। এক বন্ধু বলে, দেখুন, গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে ওর পাশেই নতুন করে আপনার দোকান দিচ্ছেন। ও যেসব অভিযোগ করছে আপনার সম্বন্ধে সেগুলোর বিষয়ে কোনো সদুত্তরও মনে হয় আপনার কাছে নেই। ওর বাবা আপনাকে এখানে নিয়ে এসে কাজ দিয়েছিল, আর আপনি ওদের এই দুঃসময়ে ওদের ক্ষতি করছেন। দেখুন, আপনাকে সোজাসুজি একটা কথা বলি, এটা কিন্তু একটা সরকারি অফিসে চৌহদ্দি। এখানে দাঁড়িয়ে আপনি যদি এই রকমের কাজকর্ম করেন তাহলে তো আপনার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হয়। আপনাকে ভালোভাবে বলছি, ওর পাওনা গণ্ডা ওকে বুঝিয়ে দিয়ে এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও ব্যবসা করুন, না হলে আপনার জন্য ফলাফল ভালো হবে না। উপস্থিত সকলেই ওই বন্ধুকে সমর্থন করে এবং জানা যায় যে সুনীলবাবু খানিকক্ষণের মধ্যেই ওখান থেকে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যান। মহুয়া সাহায্য করার জন্য তার আঙ্কেলদের ধন্যবাদ জানায়, আর আঙ্কেলরা তারা প্রাণ ভরে মহুয়াকে আশীর্বাদ করে যেন সে তার জীবনের লড়াইতে কখনো হেরে না যায়, কারণ মহুয়াদের মতো মেয়েরা হলো দৃষ্টান্ত। ওদের দেখেই তো আরও অনেকে নিজের নিজের জীবনে লড়াই করার প্রেরণা পাবে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।